সবাইকে শুভেচ্ছা। আপনারা এসছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। অনেকগুলি কারণে। একটা যেটা দেখছেন সেটা এবং যেই ইতিহাসটা যেই কারণে আমাদের জুলাই অভ্যুত্থানের যেই যেই ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনার একটি, সেটা নিয়ে আমরা আলাপ করছি। For those of you with blank expressions, use Google Translate. It works. আমি এখানে এই প্রদর্শনীতে স্ক্রিনিংটার পরে আমাদের নিচে দোতলায় লেভেল 2-তে একটা প্রদর্শনী রয়েছে। সেখানে ওই দেয়ালে ডান দিকে দেখবেন যে আবু সৈয়দের মারা যাওয়ার আগের ফেসবুক পোস্ট কয়েকটা রয়েছে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি সেটার একটা অংশ পড়ে শোনাই আপনাদের। এটা আবু সৈয়দের লেখা তার মৃত্যুর আগের দিন 15ই জুলাই। স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার। আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মারা গেছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা, আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। এই প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন, ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান। প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না। আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের এবং গর্বের। শামসুজ্জোহাকে নিয়ে তখন আবু সৈয়দ এটা লিখেছিলেন। তার পরের দিন ওনাকে গুলি করা হয়, উনি মারা যান। এবং আমরা এই প্রদর্শনীটা করেছি মূলত কি ঘটেছিল সেটা একটা বিশ্লেষণ, কারণ এটা নিয়ে এটাকে অস্বীকার করা হয়েছে। এবং ঠিক এই আজকে যেই দিন সেই দিন একই সময় নিচে আমাদের বাংলাদেশ প্রেস ফটো কন্টেস্টের প্রদর্শনী ছিল। সেখানে তার আগের বছরের ঘটনাগুলি আমাদের আলোকচিত্রীরা তুলেছিলেন, যেই ঘটনাগুলির অধিকাংশই আমাদের সরকার অস্বীকার করেছে। অস্বীকার করাই তাদের প্রবণতা ছিল এবং সেটা করে পার পেয়ে গেছে। এবার যাতে পার না পেয়ে যায় সেই জন্য আমাদের এটা করা। এটা গবেষণামূলক কাজ এবং এটার সাথে আমরা প্রমাণ করতে পারবো, আপনারাই দেখবেন যে ঘটনাগুলি ঘটেছিল এবং কারা দায়ী ছিল। আমি এখানে এখন ডাকছি আমাদের সাথে যিনি কাজ করেছিলেন, ফরেনসিক আর্কিটেকচার নামে একটা খুব বিখ্যাত প্রতিষ্ঠান, সেখান থেকে এসছেন জুমানা বাউজির। জুমানা, yours. Thank you so much for having us here. That's the only part I understood. So Nick and I are here from Forensic Architecture. We are basically a multidisciplinary team comprised of architects. Nick and I are architects, lawyers, journalists, activists, all coming together to work on series of different projects, from police shootings to environmental and racial crimes, to investigating colonial and environmental crimes. Basically, we are investigating state violence. And usually the state has more accessibility to the crime scene. It has more accessibility to the information of the crime. And they usually use that to their advantage in how narratives are portrayed. And this is where we come in. Our work really looks at the site and the process of reconstruction of the crime.
And in order we basically, you'll see our methodologies and what we use, and we can talk about it after. We'll be available for questions. But our work really tests the claims that the states make. And it's really, really a privilege to be here today for this collaboration. This is the first collaboration we have done with DRIC. For this investigation on the killing of Abu Sayyid, shoot me, I bare my chest. No, stay because other people will also come. যেই কথাটা আবু সাইদ বলছিলেন মেরুদণ্ড সোজা রাখা, সেটাই সত্যিকার অর্থে দ্রিক করে থাকে। এবং দ্রিক এই এত বছর, জুলাই অভ্যুত্থানটা অবশ্যই হয়েছে, সেখানে অনেকে শহীদ হয়েছেন, অনেকে রক্ত দিয়েছেন বিভিন্নভাবে, এবং সেখান থেকে আমরা ভিন্ন একটা বাংলাদেশ পাবো আশা করি, এবং সেই স্বপ্ন আমরা দেখেছি। কিন্তু এই মেরুদণ্ড সোজা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পুরো আন্দোলনে কিন্তু আমরা সেটাই করেছি। যেগুলিকে অস্বীকার করা হয়েছে সেটাকে প্রকাশ্যে এনেছি, যেই কথাগুলি অন্যরা বলতে সাহস পায় না সেটা বলেছি, এবং নিরন্তর প্রশ্ন করেছি ক্ষমতাকে, স্বৈরাচারকে, এবং এই প্রশ্নের ভিত্তিতেই এই জায়গায় আমরা আসতে পেরেছি। এটাও বলা দরকার যে স্বৈরাচার যা করে তা অনেক ক্ষেত্রে পার পেয়ে যায় অনেকের নীরবতার কারণে। সেই মানুষগুলি আজকে অনেকে কথা বলে, কিন্তু তারা যখন বলার সময় ছিল তখন নীরব ছিল, সেটাও আমাদের মনে করিয়ে দেওয়া দরকার। এবং আমাদের দায়িত্ব সারাক্ষণ সর্বক্ষণ এই প্রশ্নগুলি করা। আজকে আমরা ভিন্ন একটা সরকার পেয়েছি, সামনে হয়তো আরেকটা ভিন্ন সরকার পাবো, কিন্তু তখনও আমাদের দায়িত্ব কমবে না, আমাদের এই প্রশ্ন করে যেতেই হবে। আমি এখন ডাকছি তাসনিম খলিল, আপনারা তাকে সবাই চেনেন। তাসনিম খলিল নেত্রা নিউজের সম্পাদক, এবং তিনি নিজেও নির্যাতিত হয়েছিলেন এবং এই আন্দোলনে প্রবাসী বসে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখন উনি দেশে আছেন। থ্যাংক ইউ। আমার যখনই কেউ বলে না বিদেশে বসে, হ্যাঁ, আমার খুব কেমন জানি লাগে, হ্যাঁ, কারণ বেশিরভাগ সময় আমি ধরেন শুয়ে শুয়ে ফেসবুকিং করি। সো ইটস লাইক, আচ্ছা যাই হোক, ইটস অ্যান অনার টু বি হিয়ার অ্যান্ড আমরা যে কাজটা হয়েছে এটা দেখতে পারবো। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো যে কোনো সরকারের এখন একটা জিনিস জানা দরকার, যে আমরা এখন যে জায়গায় আছি, যে সার্ভেইলেন্স, ডেফিনেটলি বাংলাদেশ একটা সার্ভেইলেন্স সোসাইটি অলরেডি। আপনি যদি একটা গাড়ি নিয়ে ধানমন্ডি থেকে গুলশানের দিকে যান, আপনার গাড়িতে যে RFID নাম্বার প্লেটটা আছে, দিস ইজ ট্র্যাকেবল। আপনার মোবাইল ফোনটা ট্র্যাকেবল। আপনার এখন তো স্মার্ট আইডি কার্ডে ইট অ্যাকচুয়ালি হ্যাজ ইউর আইডি স্ক্যান, অ্যান্ড অ্যাজ ইট হ্যাপেন্ড যে আমরা সম্প্রতি জানলাম যে আমাদের সবার যাদের স্মার্ট আইডিতে বায়োমেট্রিক ডাটা আমরা দিয়েছি এই দেশের লোকজন, সবই আরেকটা দেশের কাছে পাচার হয়ে গেছে। হ্যাঁ, সো দ্য পয়েন্ট আই এম গেটিং এট ইজ যে সরকারের সার্ভেইলেন্সের ক্ষমতা এখন মোটামুটি অসীম, কিন্তু এর এগেনস্টে জনগণের যে সার্ভেইলেন্সের ক্ষমতা, যে কাউন্টার সার্ভেইলেন্স বলে যে আমরা একটা কনসেপ্ট আমরা জানি, যে তুমি আমাকে দেখতেছো বাট আমিও কিন্তু তোমাকে দেখতেছি, এটা কিন্তু আস্তে 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 আমাদের মধ্যেও বাড়তেছে। মাঝখানে একটা জিনিস বলি, যে এই যে শেখ হাসিনা সরকারের একটা যে জঘন্য পতন হবে, এটা কিন্তু আমরা জানতাম কেন? এখন আপনারা হয়তো বলতে পারেন যে এখন বলা অনেক ইজি। হ্যাঁ, সো ইফ ইউ গো টু মাই ফেসবুক টাইমলাইন, গত বছর ঠিক 2022 সালের আমার মনে হয় এই আজকের এই দিনে জুলাইয়ের 11 তারিখ আমি একটা ছবি পোস্ট করি। সেটা হলো শ্রীলঙ্কায় রাজা পাকসার যে প্রাসাদ, সেখানে তার বিছানায় কয়েকজন প্রোটেস্টার্স, শ্রীলঙ্কান ডেমোক্রেসি প্রোটেস্টার্স, তারাও এখানে শুয়ে শুয়ে চিল করতেছে। হ্যাঁ, এবং আমার ক্যাপশনটা ছিল এইরকম যে সেই দিনও আসবে, প্যারাফ্রেজিং, যে যেদিন রানীর পালঙ্কে শুয়ে জনগণও চিল করবে। আর এটা দেওয়ার পরে না আওয়ামী লীগের লোকজন খুব খেপে গেল, খুব খেপে গেল যে হাউ ডেয়ার আই সে দিস।
বাট আমরা তো দেখলাম না, এই কয়েকদিন পরেই আমরা একটা অ্যানিভার্সারি করব যেখানে আমাদের যে রানীর পালঙ্কে সেখানে আসলেই জনগণ গিয়ে শুয়ে শুয়ে চিল করলো, ফেসবুকিং করলো আমার মতো। সো এই যে জনগণের ক্ষমতা, এটা যেন আমরা ভুলে না যাই। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে আবু সাঈদের যে ঘটনাটা সেটা কিন্তু আমরা দেখলাম লাইভ ক্যামেরাতে। ওনারা ফরেনজিক ইনভেস্টিগেশন করে এটাকে আরও লিগালি টাইট করেছেন, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের লোকজন যারা বাইরে ছিলাম, যারা এখানে ছিলাম, আমরা দেখলাম ক্যামেরার সামনে একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, এবং তার ফেসটা মনে করার চেষ্টা করেন, যে সে বিশ্বাস করতে পারতেছে না, সে আমাকে গুলি করে দিল। মানে তার যে এই একটা অবিশ্বাস, কিন্তু এই পুরা যে তার ফেশিয়াল এক্সপ্রেশন এভরিথিং, একটা ক্যামেরা অথবা কয়েকটা ক্যামেরা ওয়ার ক্যাপচারিং দ্য হোল থিং। এবং যে কারণে কিন্তু ওই ক্যামেরাকে আমাদের শাসকদের অনেক ভয়। 2018 অগস্ট মাসের কথা চিন্তা করেন। I mean, this gentleman here, right? উনি অ্যাজ ইট হ্যাপেন্স, ওনার তো তখন এখনো আই থিঙ্ক ইউ আর ডুইং ইট এগেইন, সাইকেল নিয়ে বের হয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় গিয়ে খালি ছবি তুলে, হ্যাঁ। এবং ওই যে উনি ক্যামেরাটা তাক করছিল, কেন করলো? তাকে তখন হেনস্থা হতে হয় যুবলীগের, না এটা যুবলীগ ছিল না, ছাত্রলীগ ছিল। So he was actually attacked by these goons, not because, you know, like most likely maybe they didn't even recognize who this is. Maybe they didn't recognize, but they recognized his weapon, the camera. এবং আমার মনে হয় যে এই যে আমরা যে শাসককে, এখন আসিফ নজরুল ভাই এখানে আছে, আমরা আপনাকেও যে সার্ভেইল করতে পারি, এই মেসেজটা সরকারগুলোর কাছে যাওয়া দরকার। সরি, আই এম পিকিং আপ অন ইউ বিকজ আর কে আছে আমি ঠিক জানি না এখানে সরকারি লোকজন, আরেকজন সম্ভবত ইউ আর ফ্রম দ্য গভর্নমেন্ট, বাট এনিওয়ে। সো আপনাদেরকে এটা বুঝতে হবে, এবং পরবর্তী যে সরকার আসবেন তাদেরকে বুঝতে হবে। আমরা দেখব, আমরা দরকার হলে আকাশ থেকে দেখব। We have seen some very good use of satellite imaging to reconstruct এই যে ক্রাইম যেগুলো হয়েছে, এবং আমাদের ক্ষমতাটা আমরা চর্চা করব গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটু ফিল্মটায় যাব, তাহলে একটা মনে করিয়ে দিই, তাসনিম যে কথাটা বললেন তারিখটা খেয়াল রেখেন। আমাকে ধরা হয়েছিল 5ই অগস্ট 2018-তে, তারিখটা একটু প্রাসঙ্গিক। আমরা এখন ফিল্মটা দেখি, তারপরে আমরা আরও যারা আছেন সেটাও বলে রাখি, যাদের থেকে আমরা ফিল্মগুলি সংগ্রহ করেছি তারা আসবেন, তারা কথা বলবেন, এবং আরেকজন আছেন নিক, উনি এই ফিল্মটা বানানোর ব্যাপারে ভূমিকা রেখেছেন, উনিও কথা বলবেন। সো লেটস গো অন টু দ্য ফিল্ম ইটসেলফ। On the 16th of July, 2024, outside Begum Rokeya University in Rangpur, Bangladesh, a student was shot and killed by police officers during a protest. His name was Abu Saeed. The July protests started as a mass student demonstration across Bangladesh in response to the government's decision to reinstate a quota system for public sector jobs. Frustrated with the inequality and diminishing economic opportunities, protesters called for a reformed quota structure. Led by students, these protests expanded to encompass widespread frustration with the Bangladeshi government. Abu Saeed was at the forefront of these protests. এখানে আমরা অনুষ্ঠান করতে সমাবেশ করতেছি, এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই, কিন্তু ওনারা আসার কারণে এই বিশৃঙ্খলা হয়েছে, এই দায়ভার সাধারণ শিক্ষার্থীদের না। Abu Saeed was killed 3 days after this interview. Following his death,
Bangladesh's Prime Minister at the time, Sheikh Hasina, denied the state's responsibility. আবু সাইদের গায়ে রাবার বুলেট লেগেছে, পুলিশ কখনো মেটাল বুলেট ব্যবহার করে নাই, সব রাবার বুলেট। Across a number of interviews, Hasina claimed Abu Sayyid was killed by a rock thrown by protesters. Police had only rubber bullets during the incident, and Abu Sayyid's fellow protesters took 4 to 5 hours to take him to the hospital. Together with Drake Picture Library in Dhaka, Forensic Architecture conducted a visual analysis to investigate the circumstances and claims surrounding Abu Sayyid's death. His killing was documented by several cameras. Camera 1, Camera 2, Camera 3, Camera 4. The duration of the footage is marked on this timeline. We synchronized these cameras and located them within our 3D reconstruction of the site. Footage from Camera 1, a CCTV camera near the entrance of Begum Rokeya University, provided an uninterrupted recording of the event around Gate 1. At 2:12 p.m., we observe protesters visible on the street outside the gate, and police can be seen surrounding the university gate, using it as a base. An officer fires his weapon towards protesters just off camera. Witnesses report that he was firing at Abu Sayyid, who appears on camera moments later. He walks in the direction of the gate, and police officers begin to surround him. Throughout the beating, Abu Sayyid can be seen with his hands up. From a closer vantage point, a photojournalist captured a sequence of still images clearly showing Abu Sayyid with a bamboo stick in one hand and his arms raised. He is assaulted by at least 5 officers, and he does not attempt to use his stick. The police officers then move back into the university. Over a minute after the beating, blood is visible on the back of his neck. Then, more police officers move into the university. At 2:15 p.m., a protester on a megaphone speaker appeals to the police not to shoot at them. Just over a minute later, protesters surge forward and force open the gate to their university. Immediately afterwards, officers move forward with firearms drawn, and protesters begin to withdraw, but Abu Sayyid remains in his position. This police officer charges forward, aims his weapon, and takes the first shot. We modeled the positions of the police officer and Abu Sayyid and found the shot was fired from a distance of 14.2 meters. The weapon is a 12-gauge shotgun, and the shotgun cartridge is visible on the floor around the officers. This cartridge matches the type of weapon used and is likely the same kind that was fired from the gun that shot Abu Sayyid. Each cartridge contains lead birdshot and holds approximately 360 pellets per shell, and is prescribed by international human rights conventions, directly contradicting Sheikh Hasina's claim that rubber bullets were used. According to a UN report on the protests, the physician's own examination of the medical evidence, including photos of the body, found shotgun wounds with at least 40 metal pellets on the right side of his chest
and 50 on the left. The ground was also scattered with empty tear gas shell casings, indicating the use of multiple weapons. According to the police regulations of Bengal, an order to fire upon a crowd should be regarded as an extreme measure. Abu Sayyid was standing still, baring his chest and exposing his vulnerability. This heat map shows just how isolated he was from the rest of the protesters. By the time Abu Sayyid was shot, the crowd had already dispersed, and no warning was given before live fire was used. In this camera from Jamuna TV, we can clearly see that Abu Sayyid was isolated and not part of a crowd when he was shot. Furthermore, footage from the moment Abu Sayyid was first shot captures the imprint of the shot on his t-shirt. By tracing the extent of its spread, we can then ascertain the trajectory of the first shot. Six seconds after, two officers take aim. The second shot is fired at 2:17 and 26 seconds. The third shot follows just immediately after. We also reconstructed the trajectories of the second and third shots. Shot 2, Shot 3, Abu Sayyid is then captured in this film on the other side of the road with blood visible on his face. He then collapses and is taken to the hospital by protesters at 2:18 p.m. According to his death certificate, he was brought dead to the hospital at 3:05 p.m., 47 minutes after he was carried to hospital. This directly contradicts the Prime Minister's claim that protesters took 4 to 5 hours to get him to the hospital. We were able to confirm that 2 of the 3 shots hit Abu Sayyid. The first hit his abdomen. The second is likely to have also hit his abdomen. And the third shot hit his face. Our analysis shows that Abu Sayyid was a victim of a deliberate extrajudicial killing by the police. Our findings also refute the claims that Abu Sayyid was struck by rubber bullets or killed by a rock thrown by protesters. Abu Sayyid's killing came to symbolize Sheikh Hasina's brutal repression of the protest movement. She resigned her position and fled Bangladesh on the 5th of August. In honor of the July protests, the day became known as the 36th of July, 2024. আপনারা দেখলেন এবং যেই কথাটা বলছিলাম যে এটা প্রামাণ্য দলিল হিসাবে আমরা ব্যবহার করছি এবং আমাদের এই ফিল্মটাকে আমরা জুলাই মিউজিয়ামকে দেব তাদের ব্যবহার করার জন্য এবং আমাদের এর সাথে চিন্তাটা ছিল যে আদালতেও যাতে এই জিনিসটা ব্যবহার করা যায় সেটার কথা ভেবেই আমাদের এই জিনিসটা করা। এখন আমি আরো কয়েকজনকে ডাকছি এখানে এইটা করার জন্য আমাদের অনেকের সহায়তা নিতে হয়েছে তার মধ্যে প্রধানত পারভেজ আহমেদ রনি পারভেজ চলে আসো প্লিজ হ্যাঁ আচ্ছা পারভেজ আহমেদ রনি তাছাড়া ছিলেন
গুলজার রহমান আদর এবং আসাদুজ্জামান আরমান এবং তৌহিদ হক সিয়াম। আমাদের তাদের সকলের কাজ আমরা ব্যবহার করেছি। উনি কয়েকবার রংপুরে গেছেন, পারভেজ কয়েকবার রংপুরে গেছেন ছবি তোলার জন্য। ওনাদের থেকে আমরা ভিডিও নিয়েছি এবং তাদের এগুলিকে ব্যবহার করেই আমরা এটাকে দাঁড় করাতে পেরেছি। একটু বলি, এই কাজটা করতে গিয়ে আমরা প্রথম আলাপ শুরু করি গত নভেম্বর মাসে, কাজ শুরু করি জানুয়ারি মাসে। তার থেকে এতদিন ধরে একেবারে গত রাতে ভোর 2:30টার সময় এবং করার পরে তারপরে যুক্তাক্ষরে একটা সমস্যা ছিল, স্ক্রিপ্ট সাবটাইটলে সেটাও করতে হয়েছিল। কাজে ওইভাবে একেবারে আপনারা টাটকা দেখছেন, মাত্র শেষ হয়েছে। যাই হোক, আমি শুরু করি পারভেজকে দিয়ে। পারভেজ ধন্যবাদ সবাইকে আজকে আসার জন্য। এই কাজের সাথে যুক্ত হয়ে আমার একটা ভিন্ন অভিজ্ঞতা হয়েছে, যেটা তাসনিম ভাই বললো বা আলম ভাই বললো, যে আমরা আসলে একটা এমন সময় পার করে এসেছি, আমরা আসলে যেটা চোখে দেখি, টিভিতে দেখি, সেটা আসলে আমরা বলতে পারি না, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এবং এই সত্যটা বলার জন্য এবং দেখানোর জন্য, প্রমাণ করার জন্য আমাদের এত কিছু ব্যবহার করতে হয়েছে। তো আমার মনে হয় আমাদের সবার জায়গা থেকে সত্য বলা উচিত, এবং যা দেখি সেটাই আর কি, আপনার কোদালকে কোদাল বলা এবং নিড়ানিকে নিড়ানি বলা, এতটুকু গার্ডস এবং সাহস থাকা উচিত, যেই সাহস আবু সাঈদের ছিল। গুলজার রহমান আদর। আসসালামু আলাইকুম। আমি এখানে সম্মানিত বোধ করছি এই অনুষ্ঠানে থাকতে পেরে। আমি শহীদুল আলম ভাইকে ধন্যবাদ জানাই, টনি ভাইকেও ধন্যবাদ জানাই যে আমাদের এখানে দাওয়াত দেওয়ার জন্য। তা আমি কালের কণ্ঠের ওখানে ফটো সাংবাদিক ছিলাম রংপুরের। তা আমরা মূলত এই কোটা সংস্কার যখন আন্দোলন হয়, আমরা শুরুর দিক থেকে আমরা এটা আন্দোলনে খোঁজখবর রাখছিলাম যে ভার্সিটিতে কোন দিন মিটিং হয় বা মিছিল হয়, বিক্ষোভ হয়। আমরা প্রতিদিনই কাভার করতাম, 7-8টা ইভেন্ট আমি নিজেই কাভার করেছি। তো একদিন সম্ভবত 14ই জুলাই ছাত্রলীগ এবং পুলিশ মিছিল কোনো কারণেই ছাত্রদের মিছিল বের করতে দিবে না। তো ওই সময় আবু সাঈদ এবং তাদের বন্ধুকে বললাম যে দেখো, তোমরা একটু চেষ্টা করো, তোমরা যদি মিডিয়া কাভারেজ পাইতে চাও তাহলে একটু চেষ্টা করতে হবে মিছিল বের করার জন্য। তো সেদিন ওরা বিক্ষোভ মিছিল বের করলো। অবশেষে ছাত্রলীগ আবু সাঈদকে সেদিন একটা থাপ্পড় মেরেছিল ধাক্কা এক পর্যায়ে। যাই হোক, তারপর আসলো 16ই জুলাই। আমরা নর্মালি তো অ্যাসাইনমেন্ট কাভার করি, নর্মালি আমরা থাকি যে নর্মালি এত বিক্ষোভ হবে, মিছিল বের করবে, স্লোগান হবে, এই ছবি তুলবো। কিন্তু সেই দিন একটা দুঃখজনক ঘটনা ঘটলো যে আমরা দেখতে পেলাম যে আবু সাঈদ, প্রথমে আমরা সবাই যে ভাইরাল ছবিটা দেখতে পাই যে 2 হাত চেয়ে আবু সাঈদকে গুলি করলো, কিন্তু তার আগে যে আমরা একটা বিশ্লেষণ দেখলাম যে আবু সাঈদকে পুলিশ তার ওই হাত চেয়ে 4 মিনিট আগে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। তো ওই লাঠিচার্জের এক পর্যায়ে আমরা দেখতে যেটা পেলাম যে ওর মাথা পেটে রক্ত বের হচ্ছে। যাই হোক, তারপরে আন্দোলন যখন ওই সময় চলতেছিল, ছাত্ররা একসময় পিছু হটতেছিল, চলেই গেছিলো, কিন্তু ওই সময় আবু সাঈদ বুক চেয়ে দাঁড় হলো। তারপর তো আপনারা সবাই দেখলেন পুলিশ তাকে গুলি করে আসলে মেরেই ফেললো। আমি খুব কষ্ট পেয়েছি যে সেদিন আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, যে চোখের সামনে একটা ছেলে কিভাবে মারা গেল। যাই হোক, এই বলে আমি শেষ করছি। গুলজার পুরো ঘটনাটার ফটো ডকুমেন্টেশন করেছেন। তার সাথে আমাদের স্টাফ ক্যামেরাম্যান এনটিভি রংপুরের আসাদুজ্জামান আরমান ছিলেন, উনি লাইভ ব্রডকাস্ট করেছিলেন এনটিভির জন্য। আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান আরমান, এনটিভির স্টাফ ক্যামেরাম্যান রংপুর। একটা ঐতিহাসিক দিন সেদিন আমরা পার করেছি, যে কথাটি বললেই গায়ের লোম এখন আমার খাড়া হয়ে যাচ্ছে। তো বলা বাহুল্য যে 16ই জুলাই আবু সাঈদ যেদিন প্রথম মিছিল সহ আসছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, তখন আমি তার আগে থেকেই ইউনিভার্সিটির সামনে থাকি এবং মিছিল আসার সময় যখন ইউনিভার্সিটির 1 নম্বর গেটের সামনে এসে দাঁড়ায়, তখন তারা চেষ্টা করে যে ইউনিভার্সিটির ভিতরে তারা যাবে। ওই মুহূর্তে পুলিশ তাদের ভিতরে প্রবেশ করতে দিবে না। এক পর্যায়ে তারা পুলিশ অনেক লাঠিচার্জ করে তাদের উপরে, স্টুডেন্টরাও তাদের উপরে চড়াও হয়। কিন্তু
এমন এক পর্যায়ে এসে দাঁড়ায় যে যখন পুলিশ টিয়ার সেল এবং লাঠি চার্জ এবং রাবার বুলেট ছুড়ে, তখন ওখান থেকে সব স্টুডেন্টরা চলে যায়, একমাত্র শুধু আবু সাঈদ সেখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে। এবং পুলিশ ইচ্ছা করলে তার ভয় দেখানোর জন্য উপরেও গুলিটা করতে পারতো, কিন্তু সে না করে সরাসরি তার বুকের মধ্যে গুলি করে। একটি করে না, পরপর দুটি গুলি করে। যখন বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে তখন আমি আবু সাঈদকে ক্যামেরাটা দেখানোর চেষ্টা করি, এবং যখন আমার কানে গুলির শব্দটা আসে তখন আমি আবার ক্যামেরাটা পুলিশের দিকে তাক করি এবং ক্লোজ করে ধরার চেষ্টা করি যে কে কাকে গুলি করলো। এবং যখন আমি পুলিশকে ধরি তখন পরপর আবার দুইটি গুলি করা হয়। তারপর আবার আমি আবু সাঈদকে যখন ক্যামেরাটা নিয়ে যাই তখন দেখি রাস্তার ডিভাইডেডের ওপারে যে ও বসে থাকে, এবং আবারও উঠে আসার চেষ্টা করে ইউনিভার্সিটির দিকে। ভাগ্যের কি নির্মম পরিস্থিতি, সে করতে পারেনি, আসতে পারে না, এবং সেখানেই সে পড়ে যায় এবং এক শিক্ষার্থী এসে তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তেই আবার সে মাটিতে ঢলে পড়ে যায় এবং আরও 3 শিক্ষার্থী এসে তাকে ধরে মেডিকেলের দিকে নিয়ে যায়। এটা আমার একটা অপরিকল্পনীয় একটা ধারণা ছিল যে এইভাবে মানুষকে গুলি করতে পারে না। হতভম্ব হয়ে গেছি, আমি 2 রাত ঘুমাতে পারিনি। যখনই চোখ বন্ধ করি ওই সিনটা চোখের মধ্যে ভাসে, 2 হাত প্রসারিত করে এক ছেলে দাঁড়িয়ে আছে। থাকার বলবো না। থ্যাংক ইউ আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য। এখানে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওনারা যেরকম ছবি তুলেছেন, আমাদের এর পরে যিনি কথা বলবেন উনি ছাত্র করেসপন্ডেন্ট ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। আমি একটু বলে রাখি যে এই কাজের জন্য পারভেজ কয়েকবার গেছেন এবং বোধহয় 7,500 ছবি তুলেছেন, ড্রোন ফুটেজ বিভিন্ন উচ্চতার থেকে বিভিন্ন দিক থেকে, যেগুলিকে মিলিয়ে এই জিনিসটা করা হয়েছে। কাজে খুব জটিল, এবং ওনাদের প্রত্যেকের কাজ যদি আমরা না পেতাম কোনোভাবে এই জিনিসটা এইভাবে দাঁড় করানো যেত না। এবার আলাপ করবেন তৌহিদুল হক সায়াম, ছাত্র করেসপন্ডেন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমার নাম সিয়াম, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একজন সাংবাদিক। সেদিন 16 তারিখে যে ঘটনাটা ঘটে, আমি আমার লাইফের সবচেয়ে কঠিন একটা মুহূর্ত ফেস করি, যেটা আমি 16 তারিখে আমি আমার চোখের সামনে দেখি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের দৈনিক নিউজ কাভারিংয়ের জন্য আমি সেখানে উপস্থিত হই। ইভেন আমার কাছে সেদিন পরিস্থিতিটা এমন মনে হয় যে আমার কাছে মনে হচ্ছিল যে আজকের দিনটা অন্যান্য দিনের চেয়ে ডিফারেন্ট হবে। এটা আমি বুঝতে পারার সাথে সাথে আমি আমার লাইফে কখনো আমার ফেসবুক পাবলিক করি নাই, কখনো আমি লাইভ করি নাই। সেদিনের ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে যদি আমি আজকে লাইভ না করি, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল, আমি যদি সেটা ভিডিও করি কিংবা নিউজ করি সেটা ততটুকু মানুষের কাছে পৌঁছাবে কিনা, আমাদের একটা ডাউটনেস কাজ করছিল। কারণ পুলিশের পরিস্থিতিটা এমন ছিল, হয়তো সেদিন আমিও মারা যাবো, এরকম একটা অবস্থা ছিল। আর আমি যদি লাইভ না করি, আমি যদি ভিডিও করি, সেই ভিডিওটা হয়তো সাধারণ মানুষ দেখতে পাবে না। সেদিন আমি ফার্স্ট লাইভ করার চিন্তা করি, এবং আমি যখন লাইভ করি, লাইভের এক পর্যায়ে যখন আমি দেখতে পাই যে আবু সাঈদকে পুলিশ লাঠি দিয়ে পেটাচ্ছিল, আমার কাছে তখন একটা জিনিস মনে হচ্ছে, আমি লাইভ করলাম, ওকে যে মাথায় যে আঘাত যে করতেছিল, এমনও তো হতে পারে সে মারা যাবে, একজন লাইভে মারা যাবে, আমি লাইভ করব একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে, এটা আমি মেনে নিতে পারি না। আমি সাথে সাথে আমার পজিশন থেকে আমি আবু সাঈদ ভাইয়ের মাথাতে যাতে আঘাত না লাগে সেজন্য আমি ওনার কাছে যাই এবং ওনার মাথায় আমি আমার হাতটা দিয়ে দিই, অ্যাটলিস্ট যাতে ওনার মাথা আঘাত না লাগে। আমার ফার্স্ট উদ্দেশ্য ছিল যাতে ওনার মাথা আঘাত না লাগে। আমার একটা হাতে আঘাত লাগলে হয়তো আমার হাত ভেঙে যাবে, আমি হয়তো বাঁচবো আমার হাত ছাড়া, কিন্তু মাথা যদি ওনার আঘাত লাগে হয়তো উনি মারা যাবে, কারণ মাথা খুবই সেন্সিটিভ একটা জায়গা ছিল। আমি ঠিক তখন ওনার মাথায় হাত দিয়ে পুলিশের লাঠি প্রোটেক্ট করি। এরপর পরবর্তী যখন উনি আবার পুলিশের সাথে যখন উনি বুক চেতে দেয়, ঠিক তখন আমি সেম চিন্তা করি যে ওনার যখন গায়ে বুলেট লাগে, আমি আমার জায়গা থেকে ঠিক আবার ওনাকে কাছে যাওয়ার ট্রাই করি, যাতে ওনার গুলিটা যাতে ওনার গায়ে না লাগে, আর বুকে না লাগে। কারণ প্রথম গুলিটা ওনার পেটে লাগছিল, যখনই পেটে লাগছিল আমি ঠিক ওনার থেকে কয়েক মিনিট দূরে ছিলাম। ঠিক যখন আমি কাছে যাই, ঠিক তখন উনি ওনার গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। তো যখন এই সিনটা দেখাচ্ছিল, আমার ঠিক ওই কথাটা মনে আসতেছিল, যেটা আমি সবসময় মনে করি, সেদিন যদি আমি ওনার বুকে জড়ায় ধরতে পারতাম, হয়তো উনি আজকে হয়তো মারা যেত না। আমার কাছে এই জিনিস সবসময় মাথার মধ্যে কাজ করে, কেন আমি পারিনি।
এইসব জিনিসগুলোর পরে আমার কাছে সবসময় একটা মনে হতো, যখন 5ই আগস্ট আসে, এরপরের দিনগুলোতে যখন আমার কাছে মনে হয় যারা আন্দোলন করছে অনেক কিছু যেটা আসলে মিডিয়াতে আসে নাই, আমার কাছে সবসময় জিনিস কীভাবে আমি এটা প্রকাশ করবো, কার কাছে প্রকাশ করবো, কে আমার এই কথাগুলো শুনবে। শেষমেশ আমার সাথে পারস ভাই পরিচয় হয়, আর এক পারস ভাইয়ের মাধ্যমে হচ্ছে আপনারা উনির মাধ্যমে আমি আমার সে মনের কথাগুলো, সেই দিনের ঘটনাগুলো তুলে ধরতে পারি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে না, আমি আমার কথাগুলো বলতে পারছি, আর এটার জন্য পারস ভাইকে আমার সবসময় মানে পারস ভাই মানে ভালোবাসা সবসময় কাজ করে যে না, উনি এমন একজন পার্সন যিনি কিনা আমার এই কথাগুলো শুনছে এবং মানুষকে জানাতে পারছে। ধন্যবাদ সবাইকে। কেন আমি পারিনি, এই প্রশ্নটা আমাদের অনেকেরই থাকবে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু উনি পেরেছেন শুধু না, চেষ্টা তো করেছেনই। আমরা এই কথা বলার ভিত্তিতেই কিন্তু আবু সাইদকে মনে রাখবো। সিয়াম কিন্তু নিজেও গুলিবিদ্ধ হন 2 মিনিট পরে। আবু সাইদ শেষ গুলি পড়ার পরে তার 2 মিনিট পরে সিয়াম নিজেও কিন্তু গুলিবিদ্ধ হন, কিন্তু তাকে আমরা এখানে পেয়েছি। আপনারা যারা পরে এসছেন, আপনারা হতাশ হবেন না। এই ফিল্মটা নিচে লেভেল 2-তে যেখানে প্রদর্শনীটা হচ্ছে সেখানেও দেখানো হচ্ছে, এবং এটা চলমানই থাকবে। এত বড় স্ক্রিন হবে না, কিন্তু দেখতে পাবেন। এরকম একটা ঘটনা করার জন্য, এরকম একটা আয়োজন করার জন্য অনেকগুলি মানুষের অবদান রয়েছে। আমি সকলের নাম বলতে পারবো না, কিন্তু কয়েকজনের নাম অবশ্যই বলতে হবে। তার মধ্যে একজন হচ্ছেন রেজাউর রহমান, আমাদের যিনি কিউরেটর। দেখে আছেন এখানে? আচ্ছা। কামাল হোসেন, আমাদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং আমাদের সকলের উপর তদারকি করেন সারাক্ষণ, ওই যে ওইখানে। হ্যাঁ, মোহাম্মদ আরিফ হোসেন, আমরা নান্নু বলে রাখি, মিস্টার ফিক্সিট। যখন যেটা হয় সেই জিনিসটা উনি ঠিক করে দেন, কোথায় আছেন জানি না। এবং রেনুমা আহমেদ, যিনি ওই শেষ মুহূর্ত পর্যন্ত সকল টেক্সটগুলি করতে চেষ্টা করেন। তার বাইরেও অনেকগুলি মানুষ ছিল, সবাইকে আমরা ধন্যবাদ দেওয়ার সুযোগ পাবো না, সম্মিলিতভাবে সবাইকে ধন্যবাদ জানাই। এখন আমি ডাকছি ফরেনসিক আর্কিটেকচারের যিনি আমাদের ওই প্রতিষ্ঠানের রিসার্চ টেকনোলজি নিয়ে কাজ করেন, আমি তাকে ডাকছি একটু তার দিক থেকে এটা বলার জন্য। Thank you very much. Thank you very much for inviting us, and it's a real privilege to have worked on this project, and it's a real privilege to have worked with a picture library as well, because as you know, or perhaps it's not too clear, but photography is one of the foundations of many of the methodologies that we employ at Forensic Architecture. You could see that in the photogrammetry model that was the backdrop for the investigation, and you can see it in the photo matches that were taken from the photojournalists who were on the scene at the time of the killing. So I just wanted to say that it's like a pleasure to have worked with, because we often find ourselves working with such scarce material for these investigations. So it's a pleasure to have worked on an investigation where there was really an abundance of photographic material, and we were able to use that. And I think there was a good comment that was made about the idea of counter surveillance. And I think what we saw on that day was almost like quite a heroic moment of counter surveillance through the photojournalistic efforts that were taken and through the pixels that were captured on that day. And I think it's really kind of shows you a little bit as well the kind of the power of a citizen being able to pick up a camera and to kind of like capture that moment. So thank you for that, and thank you for being able to work on this project. Yes. এখন আমরা একটু প্রশ্ন উত্তর পর্ব নেব, যেহেতু Jumana আছে, Nico আছে। Jumana, would you like to come up? Because we're having a Q&A right now. কারো যদি কোনো প্রশ্ন থাকে, 3টা চেয়ার খালি হয়ে গেছে, এই সুযোগে 3 জন বসে পড়তে পারেন চাইলে। Any questions from anyone? We have all the people who work behind the scene in the production, so this is your opportunity. And I can see Habib over there, who was in one of the scenes, I remember. But যে কারোর জন্য যে কোনো প্রশ্ন, প্লিজ। আপনার ওখানে মাইক যাচ্ছে, নিজের পরিচয়টা দিয়েন প্লিজ। আমার নাম লোপা খান,
আহ, আপনার ধানমন্ডির কাছেই আমি থাকি। আমি সিয়ামকে প্রশ্ন করতে চাই যে আবু সাইদকে আপনারা কেউ কি থামাতে পারেন নাই, এগিয়ে না যাওয়ার জন্য টেনে আনতে পারেন নাই? আপনারা যদি সেই ভিডিওটা দেখেন, আবু সাইদকে যখন উনি মাথা যখন ফেটে গেছে, রক্ত পড়তেছিল, ঠিক সেই মুহূর্তে আমি আমার এক হাতে হ্যাঁ, ক্যামেরা সেটা রেখে দেখেছি। আমি ওনাকে উদ্দেশ্য করে বাকিদেরকে বলতেছি যে ওর মাথা ফেটে গেছে, ওকে দ্রুত হসপিটালে নাও। হ্যাঁ। সেই কথাটা আমি বারবার বলছিলাম। সেদিন আমার পাশাপাশি আরো যারা আন্দোলনকারী যারা ছিল, তারা সেই কথাটা আমার বুঝতে পারে না বা শুনতে পারে নাই। তারা তখন আর মানে আবু সাইদকে মাথা ফাটছে কি ফাটে নাই বা সেদিকে খেয়াল না করে তারা পুলিশের পজিশনে দিয়ে খেয়াল করছে পুলিশ কোথায়, যার কারণে আমার কথাটা তারা শুনতে পারে না, এবং কি তারা আবু সাইদের মাথা ফেটে যাওয়ার ব্যাপারটা তারা বুঝতে পারে নাই, যার কারণে আসলে এটা সম্ভব হয় নাই। মানে ওনাকে মানা করলে উনি উনি তো তারপরেও চলে যাচ্ছিলেন জি, রাস্তায়, হ্যাঁ, তো ওনাকে মানা করা হচ্ছিল না? জি, আমার এক ভাইয়া, উনি হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টে পড়াশোনা করে। উনি আবু সাইদ ভাইকে বিষয়টা বলছিল যে আহ, ফিরে আসার জন্য, হুম, বাট ওনার ইয়েটা ছিল এমন যে উনি থাকবে। উনি ইভেন উনি যখন গুলি খেয়েছিল, আপনারা সবাই লাইভে দেখছেন বিষয়টা, আমি একেবারে খুব কাছ থেকে দেখতে পাইছি। উনি ঠিক তখনও হচ্ছে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে, মানে ওনার যে গুলি লাগছে, উনি যে রক্ত পড়তেছে, ওনার তখন ঠিক সেই মুহূর্তে হচ্ছে উনি শোনেন নাই হ্যাঁ, কথাটা, উনি আবার শোনেন নাই। কাম ব্যাক করার ট্রাই করতেছিল। জি, ধন্যবাদ। আমার সঙ্গে একটু শেয়ার করি। আবু সাইদকে যখন পুলিশ মানে পেটাচ্ছিল, তারপরে সে আবার ভিতরে ঢুকে গেছে পরে, কিন্তু তারপর আবার বের হয়েছে। বের হওয়ার পর মাথা, আপনি যদি সব আমার ফটোগ্রাফিগুলো দেখতেন, আমি সেদিন 350 ছবি উঠেছিলাম, যখন মাথা থেকে রক্ত বের হচ্ছিল, ও কিন্তু আবার সবাই যখন পালাচ্ছিল, ও আবার উল্টা দিকে ডাকতেছিল, মানে ও কোনো কারণেই যাবে না, মানে তার ইয়াটা এরকমই ছিল। তারপর যে দেখলেন যে সবাই যখন নিয়তটা হ্যাঁ চলে যেতেছিল, সে বুক চিতে দাঁড়িয়েছিল। ধন্যবাদ। ধন্যবাদ। এটার আমি একটা উত্তর দিই। আমার তো অনেকগুলো ভিডিও দেখতে হয়েছিল এবং অনেকের সাথে উইটনেসের সাথে কথা বলতে হয়েছিল। সিয়াম যেটা বললো যে একজন ছাত্র, ওনার নাম হচ্ছে আরমান আরমান হোসেন। এক ফুটেজের লম্বা ফুটেজ তো এখানে ফিল্মে আনা হয় নাই। একটা পর্যায়ে আরমান আবু সাইদের কাছে যায় যখন রক্ত দেখতে পায়, এবং উনি আবু সাইদকে কনভিন্স করার চেষ্টা করে যেন চলো হাসপাতালে যায়, কিন্তু আবু সাইদ দৃঢ় প্রতিজ্ঞ, ও থাকবেই থাকবে এখানে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ হানিফ। আমি ওই মুহূর্তে ওই স্পটে কোনো ম্যাজিস্ট্রেট ছিল কিনা, ল এনফোর্সমেন্ট কোনো কিছু? ওইখানে ওই সময় কোনো ম্যাজিস্ট্রেট ছিল না, আমরা যে টেস্টিমনি নিয়েছি, কিন্তু পুরো পুলিশটা হচ্ছে গাইডেড বাই ইউনিভার্সিটি প্রক্টর। আপনার সামনে দেখতে পারবেন একজন সিভিল ড্রেস একজন প্রক্টর আছে, প্রক্টর মার্ক করতেছে। এবং এখানে আমরা বলতে পারি যেন ভিডিও ফুটেজ অ্যানালিসিসের পরে আবু সাইদকে আসলে আগে থেকে মার্ক করা হয়েছিল, কারণ আবু সাইদ এর আগে একটা ইন্টারভিউ দিয়েছিল, আবু সাইদকে ইন্টারভিউ দিতে না বলা হয়েছিল, এরপর আবু সাইদকে মারা হয়েছিল। এবং আমরা যদি লম্বা ফুটেজ দেখি, একটা পুলিশ কিন্তু রিভলভার বের করে হচ্ছে রাস্তা ক্রস করার চেষ্টা করে এবং আবু সাইদের দিকে গুলি ধরে। সিয়ামের লাইভ হচ্ছিল দেখে আরেকটা পুলিশ কিন্তু গুলি করতে না করে তখন। এরপরে কিন্তু আবার আবু সাইদ বের হয়ে আসে, এবং আবু সাইদকে অনেক আগে থেকে মার্ক করা ছিল, এবং যে কারণে হচ্ছে আপনার জিনিসটা এখানে আপনার খুব ভাইস ভার্সা ছিল। ইটস বিটুইন আবু সাইদ এবং পুলিশ এবং হচ্ছে ছাত্রলীগ সবকিছু মিলে, কারণ আবু সাইদের আগে একটা ইন্টারভিউ দিয়েছিল। পারভেজ ভাই যেটা বললো যে শটগান দিয়ে সরি রিভলভার দিয়ে যে গুলি করার বিষয়টা, আসলে ব্যাপারটা পুরোটাই ওরকম ছিল। শুরু থেকে আবু সাইদ টার্গেটেড ছিল, একদম শুরু থেকেই। এতগুলো শিক্ষার্থী যারা আন্দোলন করছিল, আবু সাইদ একটা ইটও পুলিশের দিকে ছড়ে নাই, কিন্তু বারবার পুলিশ ঠিক তার কাছে আসতেছিল। ইভেন যখন তাকে মাথায় আঘাত করতেছিল, ঠিক তখনই হচ্ছে রিভলভার দিয়ে একটা পুলিশ শ্যুট করার জন্য ওর দিকে একেবারে শ্যুট করার জন্য অলরেডি গুলি করে দিবে এমন একটা অবস্থা। ঠিক সেই মুহূর্তে আমার হাত ছিল আবু সাইদের ঠিক মাথার উপর, আমার হাতে ছিল ক্যামেরা। আমার পক্ষে ওই পুলিশকে থামানোটা খুবই কঠিন ছিল। ঠিক তখন আমি ডিসাইড করি যে আমার পক্ষে আমার হাতে ক্যামেরা আছে, অ্যাটলিস্ট পুলিশ যদি আমার ক্যামেরাটা দেখতে পারে, হয়তো সে বুঝতে পারবে যে তার এই গুলি করার ব্যাপারটা রেকর্ড হচ্ছে। ঠিক তখন আমি তার ক্যামেরাটা যখন তার দিকে ফোকাস করি, পুলিশ যখন বুঝতে পারে, ঠিক তখন তার গুলিটা সে গুলি করতে পারে না, এবং গুলিটা সে তার জায়গা থেকে সরাই ফেলে। জি, আসসালামু আলাইকুম, আমার নাম আলমগীর। আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে 16ই জুলাইতে যখন আপনি লাইভ টেলিকাস্ট হলো এনটিভিতে, তো আমরা দেখলাম রেজিম চেঞ্জ হলো 5ই আগস্ট। তো এই সময়ের মধ্যে এনটিভি কর্তৃপক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কী ধরনের ভূমিকা নেওয়া হয়েছিল এই লাইভ টেলিকাস্টের বিরুদ্ধে? অর্থাৎ এখানে কি দমনপীড়ন ছিল কিনা, বা আরও অন্য ধরনের কোনো অ্যাকশনগুলি ছিল কিনা, বা আপনাকে এই ধরনের কোনো হুমকির মধ্যে পড়তে হয়েছিল কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনাকে ধন্যবাদ। এনটিভি থেকে আমাকে একটা
সম্মানিত করা হয়েছে, যেটা আমার কল্পনার বাহিরে। অনেক বড় সম্মান করছে, কিন্তু 5 আগস্টের পর যেদিন 16 জুলাইয়ের পর 22 তারিখে আমাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে আমাদের কাছে ফুটেজ চাওয়ানো হয়েছিল এবং আমাকে 4.5 ঘন্টা বসায় রেখে ফুটেজ নিয়ে আমাকে বলছে যে এই হত্যার সাথে আপনার সম্পৃক্ততা আছে। তখন আমি বলছি, আপনি কি আমাদের নিউজটা দেখেছেন, লাইভ টেলিকাস্টটা দেখেছেন? তিনি বলছেন, না আমরা ভালোভাবে দেখেছি, আপনি এটার সাথে সম্পৃক্ততা আছেন। তা আমি তাকে বললাম যে আপনি চেয়ারে আছেন, বলেন আপনার এখন থেকে 5 মিনিট পর আপনার কি হবে? তখন উনি বলে কি এটা কি বলা সম্ভব? তখন আমি বললাম যে এটাও বলা সম্ভব না, আমি এই মার্ডারের সাথে জড়িত আছি। বলে কেমন করে বলেন তো? যে আমি বললাম যে আমাদের লাইভটা শুরু হয়েছে 2:13 মিনিটে, আপনি ভালো করে কাউন্ট করেন, আমার লাইভের যে গ্লোবাল টাইমটা আছে সেটা কাউন্ট করবেন। 2:13 মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের লাইভটা শুরু হয় এবং 2:17 মিনিটের দিকে আবু সাঈদ প্রথম গুলিবিদ্ধ হয় এবং 2:19 মিনিটে আমাদের লাইভটা শেষ হয়। আমি তাকে এইভাবে বলি, তখন উনি বললেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলে না ঠিক নেই, আপনি শুনেন আরও ভালো করে। এই যে 2:13 মিনিটে লাইভ শুরু হয়েছে, আমি যদি মার্ডারের সাথে সম্পৃক্ত হই তাহলে কাউকে ডাকে নিয়ে এসে দাঁড় করাবো যে আপনি এখানে দাঁড়ান, পুলিশকে বলবো গুলি করেন। এটা কি সম্ভব আপনি বলেন? কয় কি না ঠিক আছে আপনি এখন যেতে পারেন। জাস্ট এইটুকু। ওনার প্রশ্নটা বোধহয় একটু ভিন্ন ছিল, এই অর্থে যে আমরা দেখেছি গণমাধ্যম কি ভূমিকা পালন করেছে। এটা আমার মনে আছে 5ই অগস্টে আমি, কারণ অগস্ট মাসে তো কালো পতাকার ব্যাপার, তখন অনেকে লাল পতাকা দিয়েছে, কিন্তু কোন কোন টিভি কালো পতাকা দিয়েছিল এবং 5 তারিখে কোন সময় কারা সেই কালো পতাকা সরিয়েছে সেটার রেকর্ড আমার কাছে আছে এবং এখনও আমাদের সেই প্রশ্নগুলি বোধহয় করার প্রয়োজন রয়েছে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, এখানে 2টো প্রশ্ন, আর নিক রয়েছে ওর টেকনিক্যাল জিনিসগুলি, জুমানা রয়েছে ফরেনসিক আর্কিটেকচারের ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। জি, এখানেই, তারপরে আপনার কাছে যাব। আমার নাম আরজুর রহমান। আমার কোশ্চেনটা সিএম ভাইয়ের কাছে, যে যখন আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়, তার 4 থেকে 5 মিনিট পর আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং আপনার হাতে ক্যামেরা ছিল, আপনি ছবি তুলছিলেন। আপনার কি মনে হয় যে এই ছবি তোলার কারণে আবু সাঈদের পরবর্তী টার্গেট আপনি ছিলেন? যখন ওর মাথা যখন আঘাত করতেছিল এবং রিভলভার দিয়ে যখন গুলি করতেছিল, সেই পুলিশটাই হচ্ছে আমাকে গুলি করে। আমার কিভাবে আমি বুঝতে পারি, যখন আবু সাঈদ যখন গুলি খাওয়ার পর যখন পড়ে যাচ্ছিল, আমরা যখন কয়েকজন মিলে যখন তাকে নিয়ে যাচ্ছিলাম, ঠিক ওই পুলিশটাই হচ্ছে আমাকে শ্যুট করে। ইন্ডিভিজুয়ালি সে আমার দিকে গুলি তাকায় এবং তার উদ্দেশ্য ছিল যাতে কোনো ক্রমে যাতে যে লাইভটা যেটা আমি করতেছি, তাদের ধারণা ছিল আমি ভিডিও করতেছি, লাইভ করতেছি, তারা বুঝতে পারে নাই। তারা হচ্ছে ঠিক আমার যাতে অ্যাটলিস্ট যাতে আমার ভিডিওটা যাতে পাবলিশ না হয় সেই উদ্দেশ্য করে তা আমাকে শ্যুট করে এবং সম্পূর্ণভাবে আমাকে উদ্দেশ্য করে আমাকে শ্যুট করে। আর আমার তখন ক্যামেরাটা পজিশনটা ছিল আবু সাঈদের মুখের দিকে, আর আমার চোখটা ছিল হচ্ছে পুলিশের দিকে। আমি পুলিশের পজিশনটা দেখার চেষ্টা করতেছিলাম পুলিশ কোথায় আছে, ঠিক তখনই আমার উপর শ্যুট করে। জি, ধন্যবাদ। আলোকচিত্রীরা কি ঝুঁকি নিয়ে কাজ করেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং কি কারণে সরকার তাদের বা শক্তিশালী যারা তারা তাদের ভয় পায় সেটা বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন যদি থাকে, যেহেতু ফরেনসিক আর্কিটেকচার ওনারা আছেন, তাদেরকেও করতে পারেন। আচ্ছা, আমি জানতে চাই যে এটা তো ফরেনসিক ইনভেস্টিগেশন, তো এখানে আবু সাঈদের মৃত্যুর সমস্ত তথ্যই আসলো, কিন্তু যে পুলিশ সদস্যদেরকে চিহ্নিত করা হলো অনাবৃত মুখমণ্ডল, কিন্তু তাদের পরিচয় এখানে নিয়ে আসা হইলো না কেন আসলে? এটা মানে এই দিতে পারবেন আপনাদের থেকে? আসিফ, আপনি দিতে পারবেন উত্তর? না, আমরা যতটা জানি ততটাই আমরা করতে পেরেছি, তার বেশি তো আমরা। The question is, we've shown a lot of evidence, we've tried to decipher a lot of things, but we've not identified the policemen who did the killings. Why is that? It's a good question. I think this it's a question for both FA and Drick, but their faces are quite clear in the videos. If we want to, if there's a need and if there's a next step, we can always take the next step to go further into the investigation. Right now, the detail was to investigate the claims made by Sheikh Hasina.
and to refute those claims. But if we wanted to take a step further, I think that that task could be made. I'm not sure if we're in the position to make that, especially because forensic architecture isn't necessarily based in Bangladesh, and this is something that isn't our responsibility. But I think the evidence is there to use. দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এটাও ঠিক যে শুরুতে সেটাকেও অস্বীকার করা হয়েছিল। একটা বাচ্চা ছেলে সহ অনেককে তার হত্যার জন্য অ্যারেস্ট করা হয়েছিল, সেই ধরনের নাটক তো হয়েছিল, কিন্তু বলবেন পুলিশ লাইন স্কুলের এসএসসি প্রার্থী পরীক্ষার প্রার্থী, সে 16 দিন আটক ছিল আবু সাঈদ হত্যা মামলায়। পুলিশ বাদী হয়ে যে মামলাটা করেছিল, আর যে পুলিশ গুলি করেছে তার নাম হচ্ছে আমির হোসেন, আর একজনের নাম হচ্ছে ভুলে গেলাম, সুজন চন্দ্র। এই দুজন পাশাপাশি থেকে গুলি করে। হ্যাঁ, দুজনেই গ্রেপ্তার। তবে আমি তাসনিম খালিলের কাছে যাওয়ার আগে বলি, আমরা এই ফিল্মটা তো জাদুঘরে দেবই, কিন্তু এইটা করার পেছনে আমাদের কারণও ছিল যে এটাকে যাতে যারা আদালতে কাজ মানে যারা এটা অনুসন্ধান করছেন তারা যাতে এটাকে ব্যবহার করে ঠিক আপনি যেই প্রশ্নটা করলেন সেটার উত্তরগুলি পেতে পারে। তাসনিম খালিল। Hi. So I want to know how exactly, it's a process and method question really. How did you recreate the path of the shots, the bullets? Yeah, that's a good question. So it begins, the foundation is all in the photo matching and the 3D model that you see as the basis. That gives us the grounding and the positioning for the actors who are in the scene. This means the police officers, it means the body of Abu Sayyed, and it means the protesters as well. And sorry, yeah, let me speak up. It means those constituent parts. And then once those positions have been ascertained, we then build 3D digital models of the police officers as well, and we equip them digitally with the objects that they were carrying at the time. And then through the process of positioning their bodies and drawing a line which is directly in line with that of the weapon, with the shotgun, carries forward, and then understanding the spread of the weapon, we're able to very precisely actually kind of like position that based on the wound that we see on Abu Sayyed's body, and also the known positions of the police officers, and in fact the known position on the ground of Abu Sayyed as well. So it's really, I think you can really think of it as a kind of triangulation of very many perspectives and very many models and objects that are kind of interacting with each other in that virtual space. And I think it's also perhaps it's a good investigation where we've done this in the past, where we provide the 3D model that we've created as a product that can be used by civil society. So perhaps it's also worthwhile saying that this model it's possible for it to be accessed by members of society and to be analyzed, and for them to kind of derive their own, not necessarily derive their own, but to kind of like interpret the analysis that we've done as well. So that's a few things that I'd say. I don't know if Jumana would add to that. Yeah. I'd like to add that it's a very pertinent question, and it's a skill and an ability we would like to have. So one of the things we're doing is Jumana and Nick have just come over, and they will be over the next 3-4 days running a workshop with Bangladeshi practitioners so we can develop the skills so we're able to do it ourselves in the future. কে আরেকজন প্রশ্ন ছিল এখানে? জি আচ্ছা, মা পড়ে নাও, তারপরে তোমার কাছে। আমার এটা ঠিক প্রশ্ন না আপা, আপনি যখন প্রশ্ন করছিলেন আপনার কথা শুনে আমার কিছু অনুভূতি হয়। আপনি প্রশ্ন করেছিলেন যে ওকে কি কেউ বাধা দিতে পারেনি আবু সাঈদকে? আসলে এই 15-16 বছরের দুর্নীতি, গুম, খুন, হত্যার পর মানুষ যখন একটা বৈষম্য বিরোধী সমাজ চেয়েছিল, এবং কোন পরিস্থিতিতে দাঁড়ালে আবু সাঈদরা বুক পেতে দেয়, কোন পরিস্থিতিতে দাঁড়ালে একটা অষ্টম শ্রেণীর সন্তান তার মাকে চিঠি লিখে আত্মহত্যা দিতে যায়, ওই সময় অপ্রতিরোধ সময় ওরা তো ঝঞ্ঝার মতো দুর্বার হয়ে ঝড় জাগাতে এসেছিল। ওই বাধা কি ওরা শুনতো?
যুগে যুগে কালে কালে আসলে ওভাবেই দাঁড়ায়। ওখানে একটা প্রশ্ন ছিল, ওনাকে মাইক দেন। ও মাইক আছে, জি। I'm Samsu Wahid. Evidentiary wise, this is a spectacular job. আপনাদের হয়তো মনে আছে টেক গ্লোবাল ইনস্টিটিউট থেকেও এর আগেও কিছু এভিডেন্সিয়ারি তৈরি করা হয়েছে বাংলাদেশে, যাত্রাবাড়ির কেসটা, তারপরে গাজীপুরের কেস নিয়ে। তো ফরেন্সিক আর্কিটেকচারের কাজ আমরা অনেক ফলো করি এবং বোঝার চেষ্টা করি যে এত অ্যাডভান্স, এত দুর্দান্ত কাজ তারা কিভাবে করে। থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং দ্যাট টু দিস প্লেস। কিন্তু এখন মানে হোয়াটস নেক্সট, যে এরকম একটা এভিডেন্সিয়ারি ডিল করার জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার পলিসির জায়গা থেকে, আপনারা সেটাকে কিভাবে দেখছেন, যে আমরা কি সেই ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড করতে পারবো কিনা যাতে এরকম এভিডেন্সিয়ারি দিয়ে আমরা প্রসিকিউশন পর্যন্ত যেতে পারি? এই ব্যাপারে যদি কোনো ওপিনিয়ন থাকে স্যার। আমরা আমাদের কাজটা করছি, যতটা ভালো সম্ভব সেটা করছি, নিষ্ঠার সাথে করতে চেষ্টা করছি। এবং তাসনিম যেই প্রশ্নটা করলেন, এটার ব্যাখ্যা আপনারা অনেক বেশি পাবেন লেভেল 2-তে গিয়ে, কারণ প্রসেসটা নিয়ে কিন্তু সেখানে পুরো বর্ণনা দেওয়া হয়েছে, কিভাবে করা হয়েছে, কি কি মেথোডোলজি ব্যবহার করা হয়েছে, পুরোটা সেখানে রয়েছে। সেটা আমরা হস্তান্তর করে দেব। এই ফিল্মটা আমরা জাদুঘরকে দিচ্ছি এবং এই ফিল্মটা আমরা যারা প্রসিকিউশন করবেন তাদেরকে দিচ্ছি। এবং এই মানুষগুলি রয়েছে আমাদের অনেক ফুটেজের বাইরে রয়েছে, যেগুলিও তাদের কাছে আমরা দেব। তারপরে আমাদের দায়িত্ব হবে ওই চাপটা প্রয়োগ করা, যাতে এটার পরের যেই কাজগুলি সেটা না করে কোনো সরকার পার না পায়, সেটা সেই জায়গায় আমাদের সোচ্চার থাকতে হবে। আর কোনো প্রশ্ন যদি, ওখানে প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে দেখি। জি প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান মাসুম। আমি আসলে দুটো প্রশ্ন আপনাদেরকে করতে যাচ্ছি। এক নম্বর হলো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবু সাইদের হত্যাকালীন সময়ে যেই ধরনের পদক্ষেপ তারা নিয়েছিলেন, তাদের ব্যাপারে কি বাংলাদেশ সরকার, যেহেতু সরকারের প্রতিনিধি এখানে আছেন, তাই আমি যে জানতে চাই যে তারা কি কোনো কিছুর আওতায় আসছেন কিনা, বিচারের আওতায় আসছেন কিনা, তাদের ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরা অনেকেই জানি যে এই জুলাই এবং আগস্টে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছে। সে ব্যাপারে কোনো ইনভেস্টিগেটিভ কোনো কিছু বাংলাদেশ সরকার কিছু করছে কি না, এবং যারা এর সাথে জড়িত ছিল তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটা আমরা সবাই জানতে চাই। ধন্যবাদ। আর আজকের এটার জন্য সবাইকে ধন্যবাদ। দৃক যেই ইয়েটা হলো ডকুমেন্টারিটা, সত্যিকার অর্থে এটা আমাদের পুরাতন ইয়েটাকে জাগায় দিচ্ছে, কিন্তু যেটা আমরা ভুলে যেতে চাই, সত্যি কথা। আমাদের এখানে যে প্রক্টরের ভূমিকার কথা আপনারা বলছেন, তাকে বাঁচানোর জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছিল। আমরা নিশ্চয়ই জানে, আমরা অত্যন্ত শক্ত ছিলাম। তাদের সবার ব্যাপারে চার্জশিট দেওয়া হয়েছে। আর পুলিশে আপনার যে অস্ত্র ব্যবহার করা প্রাণঘাতী, এটা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। তবে আমি যেটা জানি ওখানে এটা নিয়ে ইনভেস্টিগেশন আছে। ওখানে আরেকটা প্রশ্ন ছিল ওদিক থেকে। Hi, I'm Anusha. I'm a filmmaker. My question is for forensic architecture. When you guys developed the photogrammetry model, did you just use the Google image photos, or did you go on site and then take the photographs of the site and then reconstruct it? Yeah, so good question. So we actually were able to enlist the help of Parvez, who was able to fly a drone on site and capture lots of high resolution images. And inevitably that is tied in with some open source media as well. But it was the efforts of flying, and we did a little bit of instruction and like figuring out what to do first. We did a flight plan, figured out where to go and which areas were most important. And there's also the process of cleaning up the model after it's been created as well. But that was very much derived from the drone flight. Yeah. আমার নাম রাজীব। Do you have plan to do more investigations like that on July killings? We would love to do it. I mean, as I just told you, this particular one incident took us 6 months and a huge amount of effort from multiple directions. Parvez went to London once, I went twice. They've come here. We're now doing this workshop. Hopefully, the answer to your question lies in the workshop that we do and the people who learn how to utilize that so we can do it ourselves. I hope it will happen, but it will only happen if we do it. I don't think we can rely on external sources all the time.
আজকে এটাই থাকুক। আপনারা অনেক লম্বা সময়ের জন্য ধৈর্য নিয়ে বসেছেন। ঠাসা ঘর দেখে ভালো লাগছে। আরেকটা বলি, এত বড় স্ক্রিনিং এর আগে আমরা কখনো করিনি, এটা আমাদের জন্য একটা এক্সপেরিমেন্ট ছিল, কাজেই সেটাও হয়তো দেখা যাবে। চলেন আমরা লেভেল 2-তে যাই, ওখানে প্রদর্শনীটা আছে, ওনরাও আছেন, আরও প্রশ্ন থাকলে সেটা উত্তর দিতে পারবেন এবং আপনারা অনেক ডিটেলে এই পুরো জিনিসটা দেখতে পারবেন। ওখানে আবু সাঈদের সম্বন্ধেও আরও কিছু জিনিস রয়েছে। ধন্যবাদ।